হাজবেন্ড এবং ওয়াইফ একে অপরকে যদি শ্রদ্ধাটা না করে তাহলে কিন্তু ওই সম্পর্কটা কখনোই কিন্তু মধুর থাকবে না। একে অপরকে কিন্তু ঠিকই ভালোবাসছে, কিন্তু তার কথার ধরনটা এমন ভাবে এক্সপ্রেস করছে যেটা মনে হয় কি যে একটা কটূক্তি দিচ্ছে। কিছু আমি যদি আবার কথা বলি ঝগড়াটা আরো বাড়বে, সম্পর্কগুলো খারাপ হবে, আশেপাশে মানুষজনকে কি বলবে, বাচ্চাদের উপর কিভাবে পড়বে, সেজন্য কি করে নিজেকে গুটিয়ে ফেলি। ওয়াইফ বলেই যাচ্ছে, হাজবেন্ড চুপ করে শুনছে, কিন্তু হাজবেন্ড কেন প্রতি উত্তর দিচ্ছে না, কেন কিছু অ্যান্সার দিচ্ছে না, এটার জন্য আরো বেশি ক্ষেপে যাচ্ছে যে তোমাকে অ্যান্সার দিতেই হবে। হ্যাঁ, আমরা সারাদিন ধরে তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু তুমি সারাদিন অফিস করে এসে আবার তুমি অফিসের কাজ করছো। জীবনে সব থেকে বড় ভুল হচ্ছে তোমাকে বিয়ে করা। আমার কত লাইফটা সুন্দর হতো, কেন যে সিদ্ধান্ত নিলাম, বাবা মার কথা কেন শুনলাম। আমার যেটা সামর্থ্য নাই সেই জায়গাটাতে, আমার উইক পয়েন্টে আমার ওয়াইফ আমাকে আঘাত করছে। তুমি তো জানো আমার রাগ বেশি, রেগে গেলে আমি যাইছে তাই বলি, আমার মাথা তো ঠিক থাকে না। আমি তো জানো আমি এটা মুখের কথা না, কিন্তু মেনে নিতে হবে তোমাকে। আমি তো জানো আমি আগে থেকে এরকমই। বিয়ে, স্বামী স্ত্রী, এটা কি রূপকথার কোনো গল্প যে অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, নাকি উপন্যাসের কোনো কেন্দ্রীয় চরিত্র যে সর্বগুণে গুণান্বিতা, সব সম্পর্ক সুন্দর করে মেনটেন করে যাচ্ছে, নাকি রোমান্টিক কোনো সিনেমা যে সারাক্ষণ প্রেমময় এক অলীক কল্পনা বিলাস? বাস্তব কি আসলে এই চিত্র প্রদর্শন করে? না, আসলে কিন্তু না। বাস্তব আসলে কি চিত্র প্রদর্শন করে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। এই নিয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে এসেছি, আমরা দুজন সাইকিয়াট্রিস্ট। আমি ডক্টর রুবাইয়াত ফেরদৌস এবং আমার সাথে আছেন ডক্টর গোলাম মোস্তফা মিলন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মিলন, আমরা আজকে যে আলোচনা নিয়ে এসেছি আপনি ইতিমধ্যে শুনতে পেরেছেন যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আমরা কথা বলবো, এবং পাশাপাশি যে তৃতীয় পক্ষের যে একটা প্রভাব পড়ে, একটা নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কের উপরে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনার যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনি আমাদেরকে দুটা কথা বলবেন কিনা, যে স্বামী স্ত্রী সম্পর্কে কেন, কিভাবে, কি কারণে যে একটা নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কের উপরে, সেটার ব্যাপারে যদি আমাদেরকে একটু। জি, থ্যাংক ইউ ডক্টর উবায়দ। আসলে এটা আসলে অনেক বড় টপিক। দুটো একটা শুধু কারণ দেখিয়ে এই কারণে সম্পর্ক নষ্ট হয় বা সম্পর্ক খারাপ হয়, ব্যাপারটা এরকম নয়। আবার তৃতীয় পক্ষ বলতে শুধু একটা পক্ষ নয়, আমি এটা মনে করি তৃতীয় পক্ষ মানে অনেক পক্ষ। এই তৃতীয় পক্ষে শুধু একজন মানুষের কোনো অবস্থান নেই। তো যাই হোক, আমরা কমনলি যেটা পেয়ে থাকি আসলে সম্পর্ক খারাপ হওয়ার মেন কারণ, আমরা সম্পর্ক ভালো করব কীভাবে সেটা বুঝতে হলে খারাপ কিসে হয় সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে, অ্যাড্রেস করতে হবে। তো এখানে আপনিও দেখে থাকবেন আমাদের চেম্বারে যিনারা আসেন আমাদের বলেন, বেশিরভাগ ক্ষেত্রে কিছু খুব কমন কিন্তু কারণগুলো খুব কমন, কিন্তু খুব আনকমন নয়। এক একজনের রেয়ার কজ কিন্তু খুব একটা না, খুব কমন। তো এখানে সব থেকে বড় আমি মনে করি একজন সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার বা দিন দিন সম্পর্ক দূরত্ব বাড়ার সব থেকে কমন যেগুলো বিষয় হচ্ছে সেগুলো আমরা সবাই জানি। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বা রেসপেক্ট। আপনি কি মনে করেন ব্যাপারটা, মানে একটা মানুষের সাথে রেসপেক্ট কতটুকু গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি বলবো যে হাজবেন্ড এবং ওয়াইফ একে অপরকে যদি শ্রদ্ধাটা না করে তাহলে কিন্তু ওই সম্পর্কটা কখনোই কিন্তু মধুর থাকবে না। কারণ কি, যে এক একটা মানুষ কিন্তু এক একটা আলাদা সত্তা, এক একটা মানুষের কিন্তু এক এক রকমের এক্সপ্রেশন হয়, হ্যাঁ, মুডের এক্সপ্রেশন হয়, ব্যক্তিত্বের এক্সপ্রেশন হয়, কিন্তু ওইটাকে যদি জাজ করে একে অপরকে শ্রদ্ধা না করে হিউমিলিয়েট করতে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই সম্পর্কটা কখনোই মধুর থাকতে পারে না। ডেফিনেটলি ওই সম্পর্ক খারাপের দিকে যেতে থাকবে। আমি মনে করি আপনার কাছে কি মনে হয় রেসপেক্ট আমাদের অভাব হয় কোন কোন বিষয়গুলোতে? মানুষ একজন আরেকজনকে রেসপেক্ট করে না। যেমন হতে পারে একজন মানুষের শারীরিক সৌন্দর্য নিয়ে অনেক রকম কথাবার্তা হতে পারে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা হতে পারে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথাবার্তা হতে পারে, হ্যাঁ, আরো অনেক কিছু হতে পারে। অনেক কারণ আছে। যেমন কারো যদি এরকম হয় যে পার্সোনালিটি প্যাটার্নটা এরকম, সাপোজ ওয়াইফ বা হাজবেন্ড যে কারোর মধ্যে যদি নার্সিসিজমটা থাকে, তাহলে আপনিও নিশ্চয়ই দেখে থাকবেন যে এই সম্পর্কগুলো একটা পর্যায়ে গিয়ে খুব খারাপের দিকে চলে যায়, যে নিজেকে সবসময় বড় মনে করছে, অপর প্রান্তের মানুষটাকে সবসময় হেয় করছে, এরকম অনেক এক্সাম্পল দেখা যায়। তারপরে যদি মনে করেন যে ওয়াইফ বা ওয়ে অফ এক্সপ্রেশন, ওয়াইফ বলেন বা হাজবেন্ড বলেন,
একে অপরকে কিন্তু ঠিকই ভালোবাসছে, কিন্তু এক্সপ্রেস করছে, তার কথার ধরনটা এমনভাবে এক্সপ্রেস করছে যেটা মনে হয় কি যে একটা কটূক্তি দিচ্ছে। এই যে ওয়ে অফ এক্সপ্রেশন, এই জায়গায় কিন্তু অ্যাওয়ার না, হ্যাঁ, যে ওয়ে অফ ডেলিভারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, যে ওয়াইফ হাজব্যান্ডকে বললো যে হ্যাঁ তুমি তো আমাকে সময় দাও না, হ্যাঁ তুমি আসলে কি করো, তখন দেখা যায় যে হাজব্যান্ড তর্কের খাতিরে বা তর্কে জেতার জন্য, ডিফেন্ড করার জন্য যে লাস্ট কথাটা আমারই হতে হবে, তখন এইটাকে মাথায় রেখে করে কি এমন অফেন্সিভ কথাবার্তা বলে যে হ্যাঁ আমি কি তোমার মতো সারাদিন শুয়ে বসে থাকি, আমি তো বাইরে কাজ করি, আমি তো ইনকাম করি, আমি তো সংসার চালাই। কিন্তু এই জায়গাটাতে এটা কিন্তু বুঝতে চায় না ওয়াইফ কি চাচ্ছে আসলে, যে হাজবেন্ডকে চাচ্ছে যে একটা কোয়ালিটি টাইম দেখ, যেই জায়গাটাতে তার একটা ইন্টেন্স একটা ক্রেভিং থাকে যে আমার হাজবেন্ড আমাকে সুন্দর সময় দিবে, কোয়ালিটি টাইম দিবে। এর ভেতরে যে তার একটা ডিপার একটা ইমোশনাল নিড আছে, একটা নিড আছে কেয়ারের জন্য, একটা নিড আছে অ্যাপ্রিসিয়েশনের জন্য, একটা নিড আছে এমনও হতে পারে ফিজিক্যাল টাচের জন্য। কিন্তু এই জিনিসটা কিন্তু সে নিজেও ফেলিয়ার হয়, এক্সপ্রেস করতে পারে না যে আসলে আমি এভাবে চাচ্ছি তোমাকে। আবার হাজবেন্ডটাও কিন্তু আসলে ক্যাচ করতে পারে না যে আমার ওয়াইফ আসলে কি বলতে চাচ্ছে। দেখা যায় কি যে যে যার পার্সোনালিটির জন্য হোক বা ইগো প্রবলেমের জন্য হোক, একে অপরের কথাকে কিভাবে দমিয়ে দিয়ে আরেকজন উপরে থাকবে কিভাবে, সেইভাবে এখানে প্রেজেন্ট আপনার একটা করে। কথা আমার মানে মনে ধরেছে, সেটা হচ্ছে আপনি বললেন যে জিতে যাওয়া। অনেকেই মনে করে যে আমার পার্টনারকে আমি কোনো কথাই বলতে দিই না, আমি কোনো কিছু বললে এমনভাবে ইয়ে করি যেন সে যেন আমার কথার সাথে জিততে না পারে। তাকে আমি চাই সবসময় সে হেরেই থাকবে, তাকে সবসময় আমি রাগ দেখাবো, তাকে সবসময় ব্লেম দিব, তাকে সবসময় বিভিন্ন রকমের দৌড়ের পরে রাখবো এক কথায়। তো এটা আসলে অনেক সময় একটা আনন্দ মনে হয় ফিল হয় যে যিনি এই কাজটা করেন, কিন্তু আমি যেটা মনে করি এবং উনি ফিল করেন যে আমি আমার পার্টনারকে সবসময় হারিয়ে দিচ্ছি, আমি জিতে যাচ্ছি। আমার কাছে বিষয়টা মানে সম্পূর্ণ অপোজিট, পাশবিক একটা আনন্দ যেটাকে, এবং যেটা হয় কি মানে অনেকের সময় একটা পার্টনার সব একজন থেকে একরকম থাকেন, একজনের তো খুব বেশি সাবমিসিভ, উনি হয়তো বা কষ্ট পাচ্ছেন, মনে রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছেন না, বা উনি হয়তো জ্ঞানজামের ভয় পাচ্ছেন যে আমি ঝামেলা পছন্দ করি না, ঝগড়া পছন্দ করি, আমি শান্তি চাই। কিন্তু এই শান্তি যেন মানে নষ্ট না হয়, বা কিছু যদি আমি যদি আবার কথা বলি ঝগড়াটা আরও বাড়বে, সম্পর্কগুলো খারাপ হবে, আশেপাশে মানুষজনকে কী বলবে, বাচ্চাদের উপর কীভাবে পড়বে, সেজন্য কী করে নিজেকে গুটিয়ে ফেলেন। উনি কিন্তু একসময় তখন আর কিছু বলেন না, সবসময় কথা শুধু শুনেন, কিন্তু আরেকজন শুনিয়ে মজা পাচ্ছেন। সমস্যা যেটা হয় যে সাবমিসিভ যে মানুষটা থাকেন, উনি অনেক সময় নিজের একটা কমফোর্ট জোন খুঁজে বের করার চেষ্টা করে। আপনার এই যে সিনারিও, এটা থেকে আমি একটা মজার একটা ব্যাপার পিক করে যদি আমি শেয়ার করতে চাই, এমন ক্যারেক্টারের মানুষও আছে যে সাপোজ ওয়াইফ বলে যাচ্ছে, হাজবেন্ড চুপ করে শুনছে, কিন্তু হাজবেন্ড কেন প্রতি উত্তর দিচ্ছে না, কেন কিছু অ্যান্সার দিচ্ছে না, এটার জন্য আরো বেশি ক্ষেপে যাচ্ছে যে তোমাকে অ্যান্সার দিতেই হবে, হ্যাঁ মানে ঝগড়াটাকে আরো বেশি বড় করতে চায়। এটা কেন হচ্ছে না, এটার জন্য একেবারে রীতিমতো টর্চার করতে থাকে, মানে কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। আচ্ছা, আরেকটা পয়েন্ট যদি আমি একটু বলি, যে আরেকটা কমন জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, আপনিও হয়তো বা দেখতে পাচ্ছেন, যে হাজব্যান্ড বা ওয়াইফ কমনলি দেখা যায় হাজব্যান্ডের ক্ষেত্রে যে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফটাকে মিক্সিং করে ফেলে। এক্স্যাক্টলি তাই না? এই জিনিসটা করে কি যে এটা বুঝতে পারে না যে অফিস ইজ মাই অফিস, হোম ইজ মাই হোম, দুইটা ব্যাপারকে ব্লেন্ডিং করে ফেলছে। হয়তো বা সন্ধ্যার সময় আসছে বাসায়, এসেই আবার ল্যাপটপ নিয়ে বসছে, এসেই না ঢোকার সময় মোবাইল হাতে নিয়ে, রাইট। তাহলে আসার পরে তার সময় মানে কলিং বেল চাপার সময় কানে মোবাইল হয়তো থাকে, প্রিপারেশন, তারপরে আসার পরে মানে আবার টশরুমে এসে ফ্রেশ হয়ে এসে নিজের মতো করে হয়তো আবার টিভির নিউজ দেখা শুরু করলাম, বা অত ফেসবুকে স্ক্রলিং করতেছে, কোনো কাজ নেই, কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, কারণ এটাও করে, হ্যাঁ এটাও একটা কমন পিকচার। আবার অনেকে কিন্তু দেখা যায় যে অফিসের কাজটাকে ওইখানে কমপ্লিট না করে, বা কমপ্লিট হলেও অ্যাডভান্স কিভাবে এগিয়ে রাখতে পারে আর কি, এটাকেও প্রিপারেশন নেওয়ার জন্য এসে দেখা যাচ্ছে কি যে আবার ল্যাপটপ নিয়ে বসে যে পরের কাজটার জন্য। কিন্তু এইভাবে এই দিনগুলো চলতে চলতে বর্তমানে যে সম্পর্কগুলো ওনার দিকে তাকিয়ে আছে, ওই সম্পর্কগুলো কিন্তু ম্লান হতে হতে দেখা যাচ্ছে যে
একটা পর্যায়ে একেবারে নিষ্প্রভ হয়ে যাচ্ছে, তাই না? আবার এরকম অনেক হয় যে সিভিয়ার রকমের টক্সিসিটি ডেভেলপ করছে, যে আমরা তো সারাদিন, ওয়াইফ বলেন, ছেলে মেয়ে বলেন, আমরা সারাদিন ধরে তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু তুমি সারাদিন অফিস করে এসে আবার তুমি অফিসের কাজ করছো। তাহলে এই জায়গাটা ব্যালেন্স করা আমি মনে করি খুব বেশি দরকার। তার মানে আমাদের প্রতিটা মানুষের লাইফের বিভিন্ন ডোমেন থাকে, অফিস, বাসা, ফ্রেন্ড সার্কেল থাকতে হবে, হ্যাঁ, আবার আমাদের বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম থাকতে পারে। এই যে ডোমেনগুলোর মধ্যে আলাদা আলাদা একটু মানে বাউন্ডারি রাখা, এটা খুবই দরকার, খুবই দরকার। তাছাড়া আমি অফিসে একটা ঝামেলা, আমি সেই ঝামেলা বাসায় নিয়ে এসে আমি ঝগড়া করতেছি, এই জন্য বাচ্চাদের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি, আর পার্টনারের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি, মেজাজ সবসময় খিটখিটে হয়ে আছে। মানে এই বিষয়গুলো তো আসলে আমার জন্য, আমার অফিসের বিষয় ওনারা কেন কষ্ট পাবে? এটা আসলে সবারই খেয়াল রাখা। আমি ছেলেদের কথা বলছি, ব্যাপারটা এমন না। অনেক এখন তো আমাদের সমাজে মেয়েরাও ওয়ার্কিং, হ্যাঁ, সবার ক্ষেত্রে। তো আমার মনে একটু এই বিষয়টা অফিসের কাজগুলো চেষ্টা করবো একটু কষ্ট করে কাজ করব, বা একটু সময় নষ্ট না করে সেই কাজটা শেষ করে বাসায় যেন আমার একটা জগৎ থাকে, যে জগতে আমার অনেক সুন্দর সুন্দর কিছু মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে। কারণ মানুষ তো সারাদিন আসলে খেটে ঘরে ফিরে একটু শান্তির জন্য, কিন্তু এই জায়গায় শান্তি কেউ প্রিপেয়ার করে দিবে না। শান্তি তৈরি করার জন্য কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু সবারই। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে যে আসলে আমি শান্তিটাকে নষ্ট করে দিচ্ছি কিনা, আমার কন্ট্রিবিউশনটা এখানে কতটুকু, পরিস্থিতিটা ঘাপলা করে ফেলছি এই ক্ষেত্রে। আরেকটা জিনিস, সেটা কেমন দেখেন আপনি, এক্সপেকটেশন নিয়ে যে ঝামেলাগুলো হয়। আমি যদি একটু আমার একটা এক্সপিরিয়েন্স বলি, যে ওয়াইফ মনে করেন যে জানে যে তার হাজবেন্ডের যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কীরকম, সে কতটুকু সংসারের পেছনে কন্ট্রিবিউট করছে, কতটুকু সেভিং করতে পারছে, মোটামুটি একটা চলার মতো একটা অবস্থা। কিন্তু ওয়াইফের এক্সপেকটেশন হলো যে সে যখন সোশ্যাল মিডিয়াতে দেখে তার ভাবিকে তার ভাই আইফোন গিফট করেছে, তার ফ্রেন্ডকে তার হাজবেন্ড একটা গাড়ি গিফট করেছে, আর ফ্ল্যাট গিফট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম মানে তো সবাই সুখের কি বলবো গোডাউন, এত সুখী মানুষ এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ দুঃখী না, সবাই সুখী, সবার কনজুগাল লাইফ 100% ওকে। মানে এখানে আসলে কোনো খারাপ কিছু বলে কিছুই নাই, সবার লাইফটা একদম মানে হানিমুন মুডে থাকে সবাই, হ্যাঁ, সবসময় হানিমুন মুড। যেখানে যাচ্ছে সেলফি, নিজের ছবি তুলছি, খাবারের ছবি দিচ্ছি, একদম কত ভাবে সুখ আর সুখ, হাসি আর খুশি। আমার যত বিষাদময় জীবন আমাদের, যত বিষাদময় জীবন আমাদের, বাদ বাকি সবাই এত ভালো আছে। এই ফালতু পার্টনারটা শুধু আমার জীবনে পড়ছে। খুব সুন্দর বলেছেন আপনি। তাহলে দেখেন যে এই ব্যাপারগুলো কিন্তু মানে স্লো পয়জনিং এর মতো কাজ করছে, তাই না? যে তুলনা কিন্তু চলে আসছে, সে কিন্তু জানে, সেটা জেনেই বিয়ে করেছে যে আমার হাজবেন্ডের ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিটা কতটুকু, তার সে কতটুকু সামর্থ্য রাখে। এখন অমুককে দেখলো যে অমুকের হাজবেন্ড আইফোন গিফট করেছে, কাউকে হয়তো বা গাড়ি, কাউকে ফ্ল্যাট, এগুলো গিফট করেছে। ওই যে একটা কম্পারিজন চলে আসছে, অমুকের হাজবেন্ড তো তমুককে এটা দিয়েছে, তুমি কেন আমাকে দিলে না। এই জায়গাটা থেকে দেখেন হাজবেন্ড কিন্তু কি মনে করছে যে আমার যেটা সামর্থ্য নাই সেই জায়গাটাতে, আমার উইক পয়েন্টে আমার ওয়াইফ আমাকে আঘাত করছে। এটা একটা মন খারাপের ব্যাপার। সেকেন্ডে কি হচ্ছে, সে হীনমন্যতায় ভোগা শুরু করলো। থার্ডে কি হলো, ওয়াইফের প্রতি তার একটা ধারণা তৈরি হয়ে গেল যে আমার ওয়াইফ ম্যাটেরিয়ালিস্টিক টাইপের একজন মানুষ। হ্যাঁ, এমনটা তো আমি আশা করিনি। এই যে কমপ্লেক্সিটি শুরু হয়ে গেল, একটা পর্যায়ে এইভাবে চলতে চলতে হাজবেন্ড কিন্তু দেখা যায় ওয়াইফকে মানে কটু কথা বলে ফেলে যে তুমি তো এইরকম, তুমি তো বৈষয়িক ব্যাপারে তোমার অনেক লোভ, তুমি তো লোভী। তখন কিন্তু ওয়াইফ বলে, হ্যাঁ আমি এত কিছু সহ্য করেছি, এত কিছু আমি মানে ওয়েট করেছি, বা এত আমি সবকিছু আর কি টলারেট করে গেছি, আমাকে কেন লোভী বললো। তাহলে দেখেন যে ব্যাপারগুলো কিভাবে শুরু হলো। এক্স্যাক্টলি। তাহলে আপনি একটু মানে এই যে এক্সপেকটেশন নিয়ে, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন যেটা নিয়ে আমরা কথা বলছি, এই ব্যাপারে যদি আপনি চমৎকার বলেছেন। আপনি আরেকটা পয়েন্ট আপনার তুলে ধরলাম, সেটা আপনার তুলনার যে বিষয়টা আসলেন। ইদানিং না ঠিক, আমি প্রায় চেম্বারে যখন আসে দেখি কাপড়রা বলেন, কষ্ট করে বা দুঃখ পেয়ে বলেন আর কি ওনারা, যে আমার পার্টনার সবসময় আমাকে তার এক্সের সাথে তুলনা করে। এইটা আসলে এটা এত বড় একটা কষ্টের একটা বিষয় আমি মনে করি, এবং এত বড় একটা অপমানের একটা বিষয় মনে করি, এবং এত বড় সেন্সিটিভ একটা বিষয় মনে করি। একটা মানুষ কিভাবে একজন মানুষকে তার এক্সের সাথে তুলনা করে। এক্স্যাক্টলি।
মানে এটা তো যার সাথে আমি তুলনা করব, যে মানুষটার নিয়ে কথা বলবো, আমার মনে এর থেকে খুব খুব কম কথা, কষ্টের কথা খুব কমই আছে, এর থেকে কষ্টকর। এক্স্যাক্টলি। আমি যদিও এটা একটা মানে অ্যাডাল্ট টাইপ কথা বা সেন্সিটিভ একটা কথা, এই প্রসঙ্গে না বললেই না। আমি এরকম একজনকে দেখেছি, একজন ক্লায়েন্টকে দেখেছি যে উনি বলতেন যে আমার হাজব্যান্ডকে আমি সেই দরজাটা দিতে পারছি না যেটা আমি আমার এক্সকে আমি দিয়েছি, এবং এটা আমার পক্ষে সম্ভব না। যখন আমার হাজব্যান্ড আমার সাথে ইন্টিমেট হয়, তখনও আমি আমার এক্সকেই আমি হচ্ছে কল্পনা করি, এবং আমি আমার হাজব্যান্ডকে আমি এটা বলেছিও যে আমি তোমাকে ওই মানে আমি ওই জায়গাটাতে ওই জায়গাটা তোমার জায়গাটাতে আমি আমার এক্সকে আমি ভেবে ফেলি, আমার পক্ষে তোমাকে ওই জায়গা দেওয়া সম্ভব না। দেন তখন এই যে কাপলটা আসলো, ওইটার রেশ ধরে হাজব্যান্ডটা কিন্তু সিভিয়ার রকমের ডিপ্রেস ছিল, যে আসলে লাইফটা মানে কিরকম চেয়েছিলাম কিরকম হয়ে গেল। তো এটা আসলে এই যে কম্প্যারিজন যে জিনিসটা, এটা আসলেই বলবো যে স্লো পয়জন। আরেকটা কথা, কমন কথা, ওনাকে বিয়ে না করে জীবনে সবচেয়ে বড় ভুল করছে, তোমাকে বিয়ে করে সবচেয়ে বড় ভুল কেন সংসার করে গেল। এবং আসলে আমার জীবনে সবথেকে বড় ভুল হচ্ছে তোমাকে বিয়ে করে। আমার কত লাইফটা সুন্দর হতো, কেন যে সিদ্ধান্ত নিলাম, বাবা মার কথা কেন শুনলাম। জি জি জি। আর ওই যে কমন ডায়লগ আমি বলেই তো, ছেলেমেয়েরা স্পেশালি বলে যে বাবা মা আসছে, মা সবসময় বলে কি আমি বলেই তোর বাপের সংসার করে গেল। এই ডায়লগটা খুব। আপনার কাছে কি মনে হয় যে আমরা সবসময় কেন মানে আবার যেটা পেয়ে থাকি সেটার কিছু আমার কাছে গুরুত্ব থাকে না কেন? এটা একটা চরম একটা সাইকোলজি কিন্তু, যে আমরা যেটা আমাদের লাইফে আছে, যে মানুষটা আমার সাথে আছে, সেটা ছাড়া বাদ বাকি সবাই ভালো, ব্যাপারটা এরকম। মানে আমার গ্রিপে কি আছে এখানে নজর নাই, ওইখানে কি আছে সেখানে আমাদের হচ্ছে রেস্টুরেন্টের মতো, যে আসলে যে খাবারটা আমি অর্ডার দিলাম, আর প্লেটে যে খাবারটা আছে সেটা খুব একটা ভালো থাকছে, পাশেরটা মনে ভালো ছিল, খুব সুন্দর দেখাচ্ছে। আরেকটা ভয়ঙ্কর রকমের পয়জনের কথা যদি আমি বলি সম্পর্কের ক্ষেত্রে, ক্রিটিসিজম। এই যে ক্রিটিসাইজ করাটা, এটা যে কত জঘন্য একটা ব্যাপার একটা সম্পর্কের ক্ষেত্রে বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ক্ষেত্রে। আমি একজনের কথা বলি যে হাজব্যান্ড ওয়াইফকে বলে কি যে তুমি তো অমুক ভাবির মতো ফিট না, তুমি তো তোমার ফিগার ওরকম মেনটেন করো না, তুমি অমুক আপার মতো করে তুমি সাজগোজ করতে পারো না, তুমি তমুক আপার মতো করে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো না। এই যে ক্রিটিসাইজটা, ইভেন যাদেরকে নিয়ে কম্পেয়ার করে বলছে তাদের সামনেও কিন্তু এরকম বলে ফেলে, ক্রিটিসাইজ করা। হ্যাঁ, যে আমার বউ যদি আপনার মতো এমন ভাবে মেইনটেইন করতো তাহলে আমার লাইফটা তো মানে অনেক সুন্দর হতো। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ভদ্রলোক হয়তো বলে, তারও হয়তো অনেক কিছু বলার মতো আছে। তো এরকমটাই আমি একজনকে দেখেছিলাম যে হাজবেন্ড এসে কমপ্লেন করছে আমাকে যে ওর মুডের তো কোনো ঠিক নাই, এই ভালো এই খারাপ। ওকে পার্টিতে নিয়ে গেলাম, এই অমুক জায়গায় গিয়ে দেখে মানে এত সুন্দর ভালো মুডে গেল, ওমা গাড়িতে উঠে আমার সাথে কোনো কথাই বলে না, গাল ফুলিয়ে রেখেছে, কোনো কথাই বলে না, একদম মুড অফ। তখন ওয়াইফ আমাকে বলল যে ম্যাডাম দেখেন যে এই হচ্ছে গিয়ে ব্যাপার, আমি যে ওর সাথে কোথাও যাব ভালো মুড নিয়ে যাই, কিন্তু গিয়ে বলে কি তুমি তো ওই ভাবির মতো এরকম মেনটেন করতে পারো না, এইভাবে যে ক্রিটিসাইজ করে এবং থার্ড পার্সনের সামনে, এটা খুবই হিউমিলিয়েটিং। থার্ড পার্সনের সামনে ইয়ে করে, কম্পেয়ার করে, ক্রিটিসাইজ করে। এই জিনিসটা ম্যাডাম আমাকে কুরে কুরে খাচ্ছে। এই জিনিসটা ও বলে তো শেষ হয়ে যায়, বাট আমাকে এটা সারাদিন আমার মনের মধ্যে আমাকে এটা ক্যারি করতে হয়, এবং এটা মানে ভুলতে পারবে না, চাইলে ভুলতে পারে না, এটা ভুলতে পারবে না। ছোট ছোট প্রশংসা কিন্তু এটা কিন্তু আবার ইস্যু হয়ে দাঁড়ায় যে তুমি তো আমাকে এটা বলেছো। আমরা কিন্তু খুব মানুষ অনেক সময় কিন্তু খুব বড় কিছুর প্রয়োজন হয় না মানুষকে খুশি করতে হলে, কিছু কিছু ছোট ছোট প্রশংসা সেটাও কিন্তু অনেকটা মানে মানে সম্পর্ক ভালো করতে মানে হেল্প করে আর কি। জাস্ট আমি বুঝতেছি আমার পার্টনার সেজে গুজে আছে, জাস্ট একটু যদি বলি না তোমাকে সুন্দর দেখাচ্ছে, আসলে আমি তো আসলে কোনো বিশেষ কিছু দিচ্ছি না, নিজেও জানে যে হ্যাঁ আমি সেলিব্রিটির মতো না, সুন্দর না, আমি না, আমাকে কেমন দেখাচ্ছে আমি জানি, আমি সেটাও জানি, কিন্তু তবুও যদি বলে না তোমাকে সুন্দর দেখাচ্ছে, আমার হাজবেন্ড আমার প্রেজ করুক, তাই না, আমার হাজবেন্ড আমাকে অ্যাপ্রিশিয়েট করুক, আমি যেভাবেই সেজেছি তার জন্যই তো আমি সেজেছি, সে এই নিড ফর অ্যাপ্রুভালটা কাজ করে। কিন্তু এইটা না পেলে তখন দেখা যায় যে মানে হয়তো এমন হয় যিনি রান্না করা খুব কঠিনের কাজ, খুবই কঠিন কাজ আমি মনে করি, তো হয়তো আমরা বেশিরভাগ সময় লবণ হয় নাই বা লবণ কম হয়েছে সে কথা কিন্তু প্রায় বলি। তো আমার মনে হয় আমাদের অনেক সময় বলতে ভুলে যে আমরা বুঝতে পারি হ্যাঁ রান্নাটা সুন্দর হয়েছে, কিন্তু আজকে রান্নাটা সুন্দর হয়েছে বা চমৎকার ছিল,
এই যে ছোট্ট কথা, জি, এটা জি। কিন্তু মানুষকে অনেক বেশি মানে মানে মনের মধ্যে আনন্দ দেয় একটা। আমার মধ্যে এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, জি, তাহলে মনে হয় অনেক বড় কিছু প্রয়োজন হয় না, অনেক মানে সেটাই। ভালো থাকার জন্য আর কি। এইটার রেশ ধরেই যদি আমি দর্শকের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাইবো, যে এরকম অনেকেই হয়, ওয়াইফরা এসে বলে কি যে কোনোদিন একটু ঝাল হয়ে যেতেই পারে, কোনোদিন একটু মশলার এদিক ওদিক হয়ে যেতেই পারে, কিন্তু খেতে বসে এমনভাবে শাউট করে, হ্যাঁ তুমি এরকম ঝাল দিয়েছো কেন, জানো না তো আমি এভাবে খেতে পারি না, কেন এরকম করেছো। কিন্তু দেখেন যে এই জিনিসটাই যদি কোনো মতে খেয়ে দে বা নাই খেলো, হ্যাঁ, যদি এটাকে সুন্দরভাবে বলা যেতে পারে যে আসলে মানে কথা রাগের যে বহিঃপ্রকাশ, হ্যাঁ, তুমি দিয়ে সম্বোধন করলে সেটার কথার ধরনটা হয় একরকম, তুমি কেন এরকম করেছো। কিন্তু এই একই পিকচারটা যদি আমি দিয়ে আমরা এক্সপ্রেস করি, তাহলে সেটা কিন্তু সর্ট অফ বিনয়ের সাথে বলা হয়ে যায়। এই সিনারিও দিয়ে যদি আমি বলি, যদি হাজবেন্ডটা বলতো যে আমি আসলে এত ঝাল খেতে পারি না, তাহলে কিন্তু ব্যাপারটা এত কমপ্লেক্স হতো না বা এত হিউমিলিয়েটিং হতো না, ওয়াইফটার জন্য খারাপ লাগতো না। আর তার একটা বিষয় আপনার কাছে কি মনে হয় যে ইদানিংকালে আরো বাড়তেছে, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। জি, অনেক সময় যে শুধু সন্দেহ বললে ভুল, অনেক সময় সত্য বিষয় থাকে। যেটা হোক, সন্দেহ প্রবণতা কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব বড় অন্তরায় আমি মনে করি। এবং এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, মোবাইলের বিভিন্ন অ্যাপ বলেন, যেটাই বলেন আপনি, আমাদের ভিতরে কিন্তু যদি বিষয়টা সন্দেহমূলক না হলেও অটোমেটিকভাবে কিন্তু আমাদের ভিতরে সন্দেহ একটা মানে উৎস চলে আসে। ওটাই আপনার কাছে নিশ্চয়ই এরকম পেশেন্ট অনেক আসেন বা অনেক আছে। আমি মানে সিভিয়ার পর্যায়ের যে সন্দেহ প্রবণতা, যেটাকে আমরা ওথেলো সিনড্রোম বলি, সেটা তো ডিজিজ পর্যায়ে, সেটা তো আলাদা, সেটা তো আমরা পাচ্ছি। এটা ছাড়াও এরকম ফ্রিকুয়েন্টলি দেখি যে হাজবেন্ড হয়তো বা নিজের ওয়াইফের ইয়েটা ফেসবুক প্রোফাইলটা চেক করে যে সবার আগে ফ্রিকুয়েন্টলি লাইক দেয় কে, লাভ রিঅ্যাক্ট কে দিচ্ছে, হ্যাঁ, কমেন্ট বেশি কে করছে। এটাও এতক্ষণ তাকিয়ে থাকার সময় মানুষের আছে, আমি সত্যি অবাক হই যে সবার ফ্রিকুয়েন্টলি সবার আগে লাইক দেয় কে। হ্যাঁ, তাহলে এটাকে ইস্যু করে দেখা যায় কি যে অনেক বড় ঝগড়ার পর্যায়ে চলে যায়। তারপরে একটা গেট টুগেদারে গেল, হ্যাঁ, একটা প্রোগ্রামে গেল, তুমি ওনার চোখে চোখ রেখে হাসছো কেন, এই হাসির পেছনে ওইদিকে তাকালা কেন, আমার দিকে তো চোখ যায় না। মানে এটা বোঝে না ভাই যে পজিটিভনেস এটা কিন্তু আলাদা জিনিস, কিছু থাকতে হবে, কিছু থাকতে হবে, কিন্তু সেটা যদি প্যাথোলজিক্যাল পর্যায়ে চলে যায় কি সমস্যা। অপর প্রান্তের মানুষটা কিন্তু এই পজিটিভনেসটা চায় যে হ্যাঁ আমার হাজবেন্ড বা আমার পার্টনার আমার প্রতি পজিটিভ, এটাও একটা ভালো লাগার জায়গা। কিন্তু এটা যদি টর্চারিং এর পর্যায়ে চলে যায়, যেমন একজনের কথা আমি জানি যে নিজে সময় দিতে পারে না, কিন্তু ওয়াইফকে কারোর সাথে মিশতেও দিবে না। তুমি যদি, যেহেতু আমি সময় দিতে পারছি না, তুমি অন্য আরেকজনের সাথে মিশলে তুমি আমার অভাবটাকে তুমি পূরণ করতে চাইবা। আচ্ছা আচ্ছা, তার মানে আমি চাচ্ছি আমার পার্টনার পুতুল হয়ে থাকুক, হ্যাঁ, কারোর সাথে মিশতে দিবে না। পুতুল বিয়ে করলে ভালো হয় আসলে। এবং আপনি এটা দেখেছেন এরকম যে পাসওয়ার্ড নিয়ে রাখে? হ্যাঁ, চেক করে, খুব কমন। মানে এমন মানে আমি একটা কাপড় পেয়েছিলাম কদিন আগে, তো বিয়ের আগে শর্ত ছিল, বিয়ের আগে আমি বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসছেন ওনারা সন্দেহজনক। হ্যাঁ, তো বিয়ের আগে যখন 1 মাস ওনাদের মানে অল্প স্বল্প কথা হয়েছে, তখন একজন আরেকজনকে শর্ত দিয়েছিলেন, একজন বিশেষ করে একজনকে শর্ত দিয়েছিলেন। একটা শর্ত হচ্ছে, বিয়ের পরে আমার সমস্ত তোমার সামাজিক যোগাযোগ মাধ্যম যত আছে আর কি, সমস্ত কিছু পাসওয়ার্ড আমাকে দিতে হবে। এটিএম কার্ডের পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, ওটা না হলেও হবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড না হলেও, কিন্তু এইটার পাসওয়ার্ড আমার থাকতে হবে এবং কোনোভাবে কোনো লক করা যাবে না। তাহলে এটা কি রিফ্লেক্ট করে যে সন্দেহ প্রবণ। এইটা যদি আসলে কারেকশন না করা যায়, এটার কনসিকুয়েন্স কিন্তু আসলে ভয়াবহ রকমের, সম্পর্ক শেষ হয়ে যাবে। একটাই বিষয়ের জন্য সম্পর্ক শেষ হয়ে যাবে। এটা মানুষের মধ্যে দম বন্ধ হয়ে আছে। আমি তার মানে আমি যেখানে যাচ্ছি, যেখানে তাকাচ্ছি, কারোর সাথে নর্মাল কথা বলতেছি, কলিগের সাথে বসে একটু কফি খাচ্ছি, মানে আমার তো মনে সবসময় আমি একটা মানে অদৃশ্য একটা জেলখানার মধ্যে আছে। ভালোবাসার মানুষটা বা ভালো লাগার মানুষটা একটা আতঙ্কের একটা মানে ইমেজ হয়ে যায়, যে আমি ডানে বামে তাকালে ও আমাকে মানে বকা দিবে বা আমার সাথে ঝগড়া করবে। এছাড়াও ধরেন যে এই যেগুলো খুব কমন আমরা দেখি, যে কমন কারণেই কিন্তু কমপ্লেক্সিটি গুলো হয়। এটা ছাড়াও যদি এরকম আমরা বলি যে কোনো ধরনের মানসিক সমস্যা, যদি আমি একটা করেই যদি আমি ছোট্ট করে পিক করি, যেমন ওসিডি যাদের আছে, এমনও আমি দেখেছি যে হাজবেন্ডকে অ্যালাউ করছে না তার বেডে,
কেন? যে ঘেনা লাগে। বেডশিট আলাদা করলো, বেড আলাদা করলো, রুম আলাদা করলো, ফ্ল্যাটই আলাদা করে ফেললো, এইরকম কনসিকোয়েন্সও আমি দেখেছি। ওসিডির কথা যদি বলি, তারপর পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা তো ভয়াবহ রকমের সমস্যা হয়। যাদের যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, যাকে একটা সময় মানে একেবারে আইডল হিসেবে দেখছে, অল্প একটু এদিক ওদিক হলে তাকেই কিন্তু ডিভ্যালু করে ফেলছে, হিরো থেকে জিরো, একদম হিরো থেকে জিরো। হ্যাঁ, হিরো থেকে জিরো। একসময় মনে হতে পারে এরকম পারফেক্ট মানুষই আমার দেখি নাই কোনোদিন, আমি যেমন চাই আল্লাহ ঠিক অর্ডার দিয়ে বানানোর মতো না, স্বপ্ন না, আমি বলি অর্ডার দিয়ে বানানোর মতো অবস্থা। আমি যেমন চাই আল্লাহ সেভাবে আমাকে বানিয়ে দিয়েছে। এরকম মানুষ আমি জীবনেও পাবো না। কিছু একটা বিষয় 19 থেকে কিছু একটা ঘটনার পরে, ছোট একটা বিষয়ের পরে এর মতো খারাপ মানুষ আর আমি দেখেন, এখন ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা যেটাকে আমরা বলি আর কি। আমি এরকম রিসেন্টলি এরকম দেখেছি যে এক সপ্তাহের মধ্যে পরিচয়, এক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে প্রণয়, এই এক সপ্তাহের মধ্যেই তাদের মধ্যে মানে অনেক বেশি রকমের গভীর সম্পর্ক, আবার ওই এক সপ্তাহের মধ্যে ব্রেকআপ। 5G রিলেশনশিপ, 4Gও না, 5G টাইপের রিলেশনশিপ, সব টাইম নাই তো, স্পিডে, একদম স্পিডে, এবং ওই এক সপ্তাহে প্রথম এক সপ্তাহের মধ্যেই ব্রেকআপ। ক্যান ইউ ইমাজিন এটা কিভাবে সম্ভব? মানে এটা একমাত্র বলবো যে যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার তাদের ক্ষেত্রেই সম্ভব। তাহলে এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার গুলো কিন্তু সম্পর্কগুলো খুবই অবস্থা খারাপ, বিশেষ করে বর্ডার লাইনটা খুবই সমস্যা, কারণ ইমোশনটা প্রতি কোনো কন্ট্রোল থাকে না, রাগের প্রতি কন্ট্রোল থাকে না। আপনার কাছে কি মনে হয় রাগ তো খুব খারাপ একটা বিষয়, এবং একটা বিষয় একটা দেখা যায় যে অনেকেই বলেন তুমি তো জানো আমার রাগ বেশি, আমি তো জানো রেগে গেলে আমি যা ইচ্ছে তাই বলি, আমার মাথা তো ঠিক থাকে না, আমি তো জানো আমি এটা মুখের কথা না, এটা মেনে নিতে হবে তোমাকে, আমি তো জানো আমি আগে থেকে এরকমই, আমি রেগে যেয়ে কিন্তু আমি যা ইচ্ছা বলতেছি, নিজের ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছি, নিজেকে শেষ করে মানে পার্টনারকে একদম ধুয়ে দিচ্ছি, যা মুখে আসছে তাই বলতেছি, কিছুক্ষণ পরে হয়তো আমি সরি বলতেছি, যাকে বলতে সে তো মানুষ, সে তো রোবট নয়। হ্যাঁ, তারপরে তার তো বিষয়গুলো একদম বললাম এক্স্যাক্টলি, মানে কপালে ডিলিট বাটন নাই যে চাপলাম সব ডিলিট হয়ে গেল, আর নাই, তুমি তো ভুলতে পারবে না বিষয়গুলো। মানে মানুষ তো ইমিউন না, যে আমি বিয়ের আগে আমি একটা মানে ইমিউনাইজেশন আমি নিয়ে গেলাম, একটা ভ্যাকসিন নিয়ে গেলাম যে আমার হাজবেন্ড যত রাগী হোক না কেন বা আমার ওয়াইফ যত রাগী হোক গায়ে লাগবে না, একদম। তার মানে এখানে বিষয়টা হচ্ছে যে তুমি জানো আমার রাগ বেশি, তুমি জানো আমি মানুষ এমনই, আমি এমনই থাকবো, আমাকে মেনে নিতে হবে, আমি চেঞ্জ হব না, তোমাকে চেঞ্জ হবে, তোমাকে চেঞ্জ হতে, আমি চেঞ্জ হতে, তুমি জানো আমি এরকম, তাহলে আমি চেঞ্জ হব না। মানে কত স্বার্থপর একটা চিন্তা, যা এরকম যদি চিন্তা থাকে সম্পর্কে দূরত্ব হতে বাধ্য, অবশ্যই বাধ্য। আমি আরেকটা কোশ্চেন আপনার জন্য একটু থ্রু করতে চাচ্ছি, আর যেই ব্যাপারে আপনি আসলে স্পেশালাইজেশন আপনি নিয়েছেন বা আপনি প্র্যাকটিস করছেন, সেটা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম নিয়ে, আর এই রিলেটেড কারণে যে সম্পর্কগুলোর যে অধপতন হয়, আপনি সেই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। জি, এটা খুব ভালো একটা টপিক। বিশেষ করে আমি দুইভাবে যদি ভাগ করি, বিয়ের পর, বিয়ের আগে বা বিয়ের একটা সময়ের পরে। এখন আমি চেম্বারে খুব কমনলি পেয়ে থাকি যাদের বয়স একটু মাঝ বয়সের কাছাকাছি, বাট 45 বা 45 প্লাস, দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেছে প্রায় 15-16 বছর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স দুজনেরই, দেখা মাস্টারবেশন করতেছে হাজব্যান্ড, হ্যাঁ, প্রায় পর্ন দেখতেছে, মাস্টারবেশন করতেছে। ওনারা এসে বলে যে আমাদের শারীরিক সম্পর্ক তেমন হয় না, হ্যাঁ, কয়েক মাস ধরে হয় না, বা এক মাসে কোনো মাসে হয়, কেউ কেউ বলেন একদম বহুদিন কয়েক মাস ধরে কোনো মানে টাচও হয় না। ফিজিক্যাল সম্পর্ক তো দূরের কথা, একটা যে সুন্দর একটা টাচ বা একটা হাগ টাইপের বিষয়গুলো সেটাও হয় না। তখন আমি যখন পার্টনারটা একদম আলাদা আলাদা করে যখন কথা বলি, তখন দেখা যায় যে অনেকেই সবাই বলতেছেন, অনেকেই বলেন যে আসলে পর্ন অ্যাডিকশন এবং মাস্টারবেশন। এখন একটা মানুষ যার বয়স ধরেন 45, পুরুষ মানুষ 45, উনি তো 25 না, উনি হয়তো মাসে 2বার বা 4বার ইন্টিমেট হওয়ার মতো শারীরিক সামর্থ্য থাকার কথা ওনার, কিন্তু উনি যদি মাসে 2বার 4বার যদি মাস্টারবেশন করেন এবং পর্ন দেখে করেন, তাহলে তো স্বাভাবিকভাবে ওনার পার্টনারের প্রতি সে ফিল্ড থাকবে না। এবং যেটাকে আমরা বলি যে মিড লাইফ ক্রাইসিস, মানে এটা কিন্তু একটা কারণ যে ওই সময় একটা সম্পর্ক অনেকদিন হয়ে যায়, কিছুটা যদি সম্পর্কের মধ্যে দুজনে যদি আমরা এটাকে ভালো রাখার চেষ্টা না করি, একটা ভিতর দূরত্ব বাড়ে, একটু বোরিংনেস ডেভেলপ করে। আবার দেখা যাচ্ছে আমার যে পার্টনার 2-3টা বাচ্চা জন্মদান এবং লালন পালনের ক্ষেত্রে নিজের যত্ন নিতে পারে না, শরীরের ওনার ফিগারও সে আগের মতো থাকে না, ওনার সংসার সামলাতে ওনার অবস্থা খারাপ, নিজের যত্ন করা বা এই বিষয়গুলো থাকে না। কিন্তু যখন আমি আশেপাশে বিষয়গুলো তাকাই বা যখন আমি
আমি পর্ন দেখি এবং নিজে আমি না চাইলেও যখন একটা ওই ওদের সাথে আমার স্বাভাবিক একজন মানুষের কিন্তু তুলনা চলে আসে, স্বাভাবিকভাবে যতটুকু নর্মালি থাকার কথা ছিল আগ্রহ সেটাও থাকে না। আরেকটা জিনিস আমি যদি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যে যারা অ্যাডিকশনের পার্টটা যেহেতু আমি দেখছি, মানে পর্ন অ্যাডিকশনের অনেক ফ্রিকোয়েন্টলি পেশেন্ট আমার কাছে আসে, তো এই জিনিসটা আমিও ফিগার আউট করতে পেরেছি। আপনি যে ইয়েগুলো বললেন তার মধ্যে আরেকটা জিনিস আমি খুব কমনলি পাচ্ছি, যে হাজব্যান্ড করে কি বেডে যাওয়ার আগে কিছুক্ষণ পর্ন দেখে স্টিমুলেটেড হয়ে তারপরে তার পার্টনারের কাছে আসছে। হ্যাঁ, এটা ছাড়া তার মানে সে কি বলবো যে অ্যারোজড হয় না। হ্যাঁ, এটা কিন্তু খুবই আনহেলদি একটা প্র্যাকটিস। নট অনলি দ্যাট, যে ওই যে আপনি যেটা বলছিলেন যে পর্নে যেই পার্টনারদেরকে দেখছে সেই রকম ভাবে কিন্তু চাচ্ছে। আরো ডেঞ্জারাস যেটা, যে যারা ভালগারগুলো দেখে অ্যাডিক্টেড হয়ে গেছে সেইভাবে তারা প্র্যাকটিস করতে চায়। এরকম কিন্তু অনেক ফিমেল এসে একদম আহাজারি কান্না করতে থাকে যে ম্যাডাম আমাকে, মানে এটা আমার জন্য একটা টর্চার, এটা টর্চার, আমি এখান থেকে পালাতে পারলে মনে হয় আমি বাঁচতাম। হ্যাঁ, এটা আসলে খুবই আনহেলদি প্র্যাকটিস। পর্ন দেখে যখন একটা মানুষের কাছে যাচ্ছেন, মানে উত্তেজিত হওয়ার জন্য পর্ন দরকার, জি, তারপরে জাস্ট ডামি হিসেবে পার্টনার কাছে যাচ্ছে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে। ওরা মনের মধ্যে তো উনি নাই, ওনার মনের মধ্যে সেই তো কল্পনার জগৎ, ফ্যান্টাসি তো অন্যখানে। কিভাবে ইমোশনাল বন্ডিং কিভাবে হবে? ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলের অনেক সময় কিন্তু ইজাকুলেশন হলে তার অর্গাজমটা হয়ে যায়, সে ঠিকঠাক হয়ে নিজের মতো করে চলে গেল। যদি একটা মেয়ের তো শুরু হতে সময় লাগে, তার তো অর্গাজম বলেন বা মেয়েদের সাইকোলজি যদি না চায়, সাইকোলজিক্যালি উনি যদি খুব ভালো ফিল না করেন, ইমোশনাল পার্টটা মেয়েদের খুব বেশি কাজ করে। এখানে যদি একটা মানুষ পর্ন দেখে যদি পার্টনার কাছে যাচ্ছেন, স্বাভাবিকভাবে উনি খুব ডাউন ফিল করবেন এবং ওনার তো আসলে সেরকম অ্যারাউজড হওয়ার কথা না, মানে সেরকম আনন্দ পাওয়ার কোনো কথাই না। আসলে ভাবে যে আমি কি তাহলে পণ্য, কোনো পণ্য এরকম মনে করে। আরেকটা বিষয় হচ্ছে যে দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন ছেলেদের ক্ষেত্রে যেটা খুব কমন, চিকিৎসা করে কিন্তু অনেকটা উন্নতি হওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু এটা অনেক সময় আমরা গুরুত্বই দিই না। অনেক সময় ঠিক আছে সমস্যা থাকতেই পারে যে কোনো মানুষের, কিন্তু এটা তো আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার পার্টনার এর জন্য কষ্ট পাচ্ছে, এটা খেয়াল না করাটা অন্যায়, এটা থাকা অন্যায় না, এটা থাকা কোনো দোষের কিছু না, হতেই পারে যে কোনো মানুষ, কিন্তু এটা আমি গুরুত্ব দিচ্ছি না, এটা আমি কারেকশন করার কোনো চেষ্টা করতেছি না, এটা সমস্যা। আবার এটা নিয়ে দূরত্ব বাড়ে। আবার অনেক সময় দেখা যায় যে বিয়ে হয়েছে মাত্র কিছুদিন, 2-1 মাসের মধ্যে এত বেশি সব, মানে এই ব্যাপারে আবার ওপেন বেশি হয়ে গেল সমস্যা, এবারে বেশি ওপেন হলেও সমস্যা। দেখা যায় বিয়ে হয়েছে মাত্র কিছুদিন, এই বিষয়টা সব জেনে যাচ্ছে। হ্যাঁ, দুই পক্ষের মানুষে জেনে যাচ্ছে, ভাবি জানছে, মামি জানছে, দুলাভাই জানতেছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যে তৃতীয় পক্ষের প্রভাব স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমার কাছে মনে হয় তৃতীয় পক্ষ কোনো একটা পক্ষ নয়, তৃতীয় পক্ষ কোনো অনেক পক্ষ। তৃতীয় পক্ষ হতে পারে আমাদের একজন তৃতীয় পক্ষ হতে পারে একজন মানুষ যখন একজন মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান, এটাও তৃতীয় পক্ষ। এবং এই যুগে আপনি জানেন অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম যেরকম আমাদের মানে অপশন এত বেশি, যখন তখন যারে তারে নক করা যায়, মানে খুব আমি মনে করি সবাই রিস্কের মধ্যে আছে বলা যায়। হ্যাঁ, সম্পর্ক প্রতিটা সম্পর্কে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা একটা আছে, এটা একটা বিষয়। আমার ইনলভদের সাথে যে সমস্যা, সেটা একটা তৃতীয় পক্ষ, সেটা আমরা জানি আমাদের সমাজে কি হয় না হয়, এটা আমরা বিষয়গুলো জানি। মানে বিশেষ এক পক্ষকে দোষ দিচ্ছি না আমি, সবার মধ্যে যে সমস্যাটা হয় তৃতীয় পক্ষ এর তৃতীয় পক্ষ। এই জায়গাটাতে আমি একটু যদি একটা দর্শকের বেটারমেন্টের জন্য একটু বলতে চাচ্ছি যে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় না ব্যাপারটা। যখন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, ডেফিনেটলি মেয়ের প্রতি কনসার্ন থাকবে, মা বাবা অবশ্যই থাকবে, কিন্তু মেয়েটাকে মেয়ের সংসারে নিজের মতো করে গড়ে নেওয়াটা কিন্তু এটা মেয়েটারকে ছেড়ে দেওয়া উচিত। ওই জায়গা থেকে যদি বাবা মা গাইড করতে থাকে যে তোর শাশুড়ি এভাবে বললো কেন, তোর হাজবেন্ড এভাবে বললো কেন, এই জিনিসগুলো যদি মেয়েকে ওভাবে করে বলে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যাপারগুলো খুব কমপ্লেক্স হয়ে যায়। কারণ মেয়েটা কিন্তু ওই ফিল্ডের মধ্যে মেয়েটা আছে, মেয়েটা কিন্তু জানে যে কিভাবে আমাকে সবকিছু হ্যান্ডেল করতে হবে। এই সম্পর্কগুলো যদি টক্সিসিটির মধ্যে ঢুকতেও থাকে, সেটাকে কিভাবে সুন্দর করে গড়ে নিতে হবে সেটা কিন্তু মেয়েটা, অ্যাডাল্ট মেয়েটা কিন্তু জানে। কিন্তু এই জায়গাতে যদি মেয়েটার বাবা মা যদি
তাদের পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে, হ্যাঁ আমার মেয়েকে এভাবে বললো কেন, আমার মেয়েকে ওভাবে বললো কেন, ওনারা তো এই পয়েন্ট অফ ভিউ দিয়েই তো ওনারা বলবে। তাতে কিন্তু মেয়েটা একটা মানে দোদুল্যমান অবস্থার মধ্যে পড়ে যায় যে হ্যাঁ আসলে আমাকে এভাবে এটা বললো কেন, এভাবে বললো কেন। মেয়েটা কিন্তু অন্যভাবে চিন্তা করতে পারে না যে নিশ্চয়ই আমার কোনো ঘাটতি ছিল বা আমি কিছু করেছি হয়তো এই জন্য আমাকে বলেছে, এই চিন্তাটা কিন্তু আসে না। এক্স্যাক্টলি। এসব ক্ষেত্রে আমি মনে করি তৃতীয় পক্ষ এক্ষেত্রে চায় আমার সন্তান ছেলে বা মেয়ে ভালো থাকুক, চাওয়াটা হয়তো ওনাদের ভালো, কিন্তু ওনারা যেভাবে চাচ্ছে, যে চিন্তা করে চাচ্ছে, আমার মনে হয় এটা পুরো একটা ভুল ধারণা। এত বেশি ইনভলভ থাকলে, ইনভলভমেন্ট যদি খুব বেশি হয়, আলটিমেটলি ভালো থাকার কথা না। তারপর যদি আমি অপোজিট দিক থেকে যদি আমি হাজবেন্ডের ফ্যামিলি মেম্বারের কথা বলি, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোন ফ্যামিলিতে নাই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট হয় না, কথা কাটাকাটি টুকটাক এগুলো হয়, কিন্তু এর ভেতরে যদি হাজবেন্ডের বাবা বা মা এসে পড়ে যদি তাদেরও পয়েন্ট অফ ভিউ থেকে তুমি আমার ছেলেকে এটা বলেছো কেন, আমার ছেলেকে তো আমি এভাবে কখনো বলি নাই, এভাবে কখনো রাখি নাই, হ্যাঁ মানে ওনারা যদি ইন্টারফেয়ার করে তাহলে ব্যাপারগুলো কিন্তু আসলে যেটা নিজেরাই কিন্তু মিনিমাইজ করে ব্যাপারটা সলভ হয়ে যেত, কিন্তু ওই যে তৃতীয় পক্ষের ইনভলভমেন্টের কারণে ব্যাপারগুলো আরো বেশি বড় হয়ে যায়, খারাপের দিকে চলে যায়। আরেকটা বিষয় না বললে নয়, সেক্সুয়াল বিষয়টা একটা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে নতুন বিয়ে হয়েছে বা নতুন বিয়ে হওয়ার কিছুদিন হয়েছে, এই যে তৃতীয় পক্ষ এখানে কিন্তু ভাবি, মামি, দুলাভাই, মানে এদের আগ্রহের শেষ নেই। এবং ওনাদের কাছে কথা হচ্ছে যে মানে আমরা হচ্ছে পৃথিবীর সব দিক দিয়ে সেরা একজন মানুষ, আশেপাশে সবাই সেরা, তোর হাজবেন্ড অথবা তোর ওয়াইফ এই সমস্যা আছে, হ্যাঁ এটা সমস্যা, এটা ঠিক কর, এটা মনে ঠিক হবে না, অত ভেবে দেখো থাকবে কিনা। মানে এই যে তৃতীয় পক্ষের এই বিষয়টা নাক গলানো, হ্যাঁ নেতিবাচক মন্তব্য এবং নিজেকে বড় করে মানে অন্যজনকে ছোট করে দেখার যে একটা টেন্ডেন্সি, আমরা এটা খুব বড় প্রভাব ফেলে, বিশেষ করে নতুন বিয়ে হয়েছে তাদের। আমি ওনাদেরকে বলি সেজন্য নিজের ব্যক্তিগত বিষয়গুলো কখনোই আপনার এরকম মানুষের সাথে শেয়ার করবেন না, কখনোই শেয়ার করা উচিত না। এটা আমাদের ধর্মীয়ভাবেও বলে শেয়ার করা উচিত না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি বলবো আপনার মেডিকেল সায়েন্সও বলে আপনি এইভাবে শেয়ার করলে আপনাদের অ্যাংজাইটি খুব বেড়ে যায়। আসলে করতে হয় কি যে আমি একজন অ্যাডাল্ট মানুষ, আমি একজন বিচক্ষণ মানুষ, আমি আমার মতো আমার ওয়েতে আমি ভাবতে পারি। হ্যাঁ আমি পরামর্শ করব কাদের সাথে, যারা বিচক্ষণ মানুষ, যারা বিশ্বস্ত মানুষ, তাদের সাথে আমি তারা কিভাবে তাদের লাইফটাকে ডিল করেছে সেইভাবে কিন্তু আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারি। বাট আমার লাইফের ডিসিশন মেকিংটা কিন্তু আমাকেই করতে হবে। হ্যাঁ আমি যদি অন্য কাউকে উইলিংলি চাবি দিয়ে দেই তাহলে তো সেটার মিসইউজ হবেই, তাই না? আমার কন্ট্রোল আরেকজনের হাতে, চাবি দিচ্ছে কোন দিকে যেতে হবে, কোথায় ব্রেক করতে হবে নিয়ন্ত্রণ করছে আরেকজন, ফোনে যা বলে আমাকে তাই করতে হবে। এরকম যদি হয় তাহলে তো আসলে আমি নাই, সম্পর্কটা আমাদের না, আসলে অন্য মানুষ কন্ট্রোল করতেছে সবকিছু। ডাক্তার রুবাত, আজকে আলোচনার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন কি কি করলে সম্পর্ক ভালো থাকে বা আমরা ভালো থাকতে পারি, এই ব্যাপারে যদি সংক্ষেপে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই মানে কোশ্চেনটাই হয়তো বা দর্শকের মনের মধ্যে এতক্ষণ ছিল যে আপনারা তো শুধু প্রবলেমগুলো বলেই যাচ্ছেন, আমরা প্রবলেমের মাঝখানে আমরা সমাধানও বলার চেষ্টা করছি। প্রবলেম বলছি, তারপরে প্রবলেম জানতে পারলেই আমরা সমাধানটা কিভাবে করা উচিত সেটা আমাদের মাথায় অটোমেটিক চলে আসবে। তবু যদি আপনি সংক্ষেপে বলতেন তাহলে হেডলাইনগুলো। আমি প্রথমে যদি আমি বলি যে একটা লাইফ আপনি শুরু করেছেন, আপনার পার্টনারকে নিয়ে শুরু করেছেন, আপনি দেখলেন যে আপনার হাজব্যান্ড স্যুট বুট পরে আসছে, অথবা আপনার ওয়াইফ দেখলেন যে খুব সুন্দর করে লাল শাড়ি পরে গহনাগাটি করে পরে আসছে। হ্যাঁ আপনি এইভাবে যদি তাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনার মাথায় রাখতে হবে যে এটা কিন্তু প্রথম দিনের ব্যাপার বা প্রথম রাতেরই ব্যাপার। আপনি একটা মানুষকে অ্যাকসেপ্ট করেছেন মানে তার ভুলগুলো সহ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তার সীমাবদ্ধতাগুলো সহ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা মানুষ কখনোই পারফেক্ট না। এবং আপনারা দুইজনই যে নতুন লাইফ যে শুরু করলেন, আপনারা কিন্তু আগে কিন্তু এটার কোনো সিস্টেম নাই যে আমি আগে ট্রেনিং নিলাম যে ম্যারিটাল লাইফটা কেমন হয়, সংসার জীবনটা কেমন হয়, তারপরে তখন আমি ফাইনালি গিয়ে আমি বিয়েটা করলাম। তাহলে এটা বুঝতে হবে যে আমরা দুইজনই এই লাইফে একসাথে নতুন, আমরা দুইজনই এই সম্পর্কের ক্ষেত্রে একসাথে ইম্যাচিওর, আমরা ভুল করতে করতে আমরা ম্যাচিওর হব। তাহলে এই জায়গাটাতে স্পেস দিতে হবে যে হ্যাঁ ভুল করুক, ঠিক আছে, এই জায়গাটা আমরা নিজেরা হেলদি ওয়েতে আমরা কমিউনিকেট করে আমরা শুধরে নিব। শুধু তাই না, এই যে আমার আমিত্ব থেকে বের হয়ে আসতে হবে।
যেমন আপনি বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার ওয়াইফকে নিয়ে আসছেন, এখন যদি আপনি বলেন আমার বেড আমি কারোর সাথে শেয়ার করি না, তাহলে তো হবে না। এই যে আমার আমিত্ব থেকে বের হয়ে আসতে হবে যে আপনার পার্টনার মানে আপনার সব কিছুরই পার্টনার। এটা ছাড়া যদি আমি বলি যে পারস্পরিক শ্রদ্ধা বোধটা অবশ্যই অবশ্যই লাগবে। তারপরে যে ব্লেম করা যাবে না, হিউমিলিয়েট করা যাবে না, এগুলো আমাদের থ্রু আউট আলোচনায় কিন্তু আমরা অলরেডি আমরা মেনশন করেছি। তারপরে হচ্ছে যে বাস্তববাদী হওয়ার যে প্র্যাকটিসটা, এটা কিন্তু বিশেষ করে মেয়েরা একটু ইমোশনাল থাকে, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে সবসময় কিন্তু আপনি আসলে হানিমুন ফেজে থাকবেন না, তাই না? যে আপনাকে বাস্তবতাটাও বুঝতে হবে যে এই সময়টা আমার রোম্যান্সের জন্য, এই সময়টা আমার প্র্যাকটিক্যাল লাইফের জন্য। হ্যাঁ, আপনার যে প্রেমের সময়টা, আপনার রোম্যান্সের সময়টা যদিও একটা অল্প সময়ের একটা বিষয়, বাট এটার অনুভূতিটাকে কিন্তু আপনি দীর্ঘায়িত করতে পারেন। এটা দুইজনের ক্ষেত্রেই, যে আমরা হ্যাঁ রোম্যান্সের সময় হয়তো বা আমরা পাচ্ছি না, কিন্তু এটার অনুভূতিটা নিয়ে তো আমরা অন্য সময়গুলো আমরা পার করতে পারি। আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে এক্সপেকটেশনের কথা যেটা আমরা শুরুতে বলেছিলাম, তাই না, যে এক্সপেকটেশন করছে সেটা আবার আনহেলদি ওয়েতে এক্সপ্রেস করছে। অনেকে এরকম আছে না যে এক্সপেকটেশন করেই বসে থাকে বাট এক্সপ্রেস আর করে না, এটাও কিন্তু আনহেলদি। আমি বলবো কেন, আমাকে বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। আমি সব যদি বলবো কেন, আমাকে বোঝে না, আমাকে বিষয় আমি কি চাই কি পছন্দ করি। কিন্তু নিজের ক্ষেত্রেও কিন্তু ওইভাবে চিন্তা যদি আমরা করি যে আমিও তো অনেক সময় অনেক কিছু বুঝি না, আমিও তো আমার হাজবেন্ড মানে খেটে আসছে, টায়ার্ড হয়ে আসছে, আমি বুঝতে পারিনি যে হ্যাঁ সে হচ্ছে, আমি দুইজনের ক্ষেত্রেই বলছি, ওয়াইফের ক্ষেত্রেও বলছি, হাজবেন্ডের ক্ষেত্রেও বলছি, যে আমি তার ফেসটা দেখে বুঝিনি যে সে যে আসলে টায়ার্ড, সে এক্সস্টেড বা সে কোনো কারণে ডিস্টার্বড। এই জিনিসটা তো আমিও অনেক সময় বুঝি না। আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ আমাকে রাগান্বিত হয়ে একটা কথা বললো, আমিও পাল্টা উত্তর দিলাম, কিন্তু আমি এটা বুঝতে চেষ্টা করিনি যে আসলে কোন সিচুয়েশনে আমি কিভাবে ট্রিগার করলাম, আমি কোনো না কোনোভাবে হয়তো বা ট্রিগার করেছি। এই জিনিসটাও বোঝার মন মানসিকতা থাকতে হবে। একটা সম্পর্ক মানে যে আসলে যে মানে আমি মানে শুধু রিসিভ করব, পজিটিভটা রিসিভ করব, ব্যাপারটা ওইরকম না। হ্যাঁ, আমাকে সম্পর্ককে ভালো রাখার জন্য দুজনেরই যত্ন থাকতে হবে, গিভ এন্ড টেকের ব্যাপারটা দুজনেরই এটা চারা গাছের মতো যত্ন করে বড় করতে হবে। এটা আসলে এমনি এমনি হবে না, এমনি এমনি থাকলে যখন গাছপালা আগাছা জন্মায়, সম্পর্কের মাধ্যমে কিন্তু আশেপাশে কিন্তু অনেকগুলো আগাছা জন্মাবে, সেটার জন্য পরিচর্যা করতে হবে যেন আগাছা না জন্মায় এবং যেন সেই গাছের জন্য সুন্দরভাবে বড় হয়। শেষ কথা যেটা আমি বলবো যে সব ক্ষেত্রে জিরো টলারেন্স কিন্তু মানায় না, সাজে না, তাই না? আপনার বৈবাহিক সম্পর্কে যে আপনি জিরো টলারেন্স নীতিতে থাকবেন সেটাও কিন্তু আসলে হয় না। আর লাস্ট কথা যেটা আমি বলবো যে সেলফ কারেকশন করা বা সেলফ কাউন্সেলিং করা সবচেয়ে বেশি কঠিন, বাট এটাই কিন্তু আসলে প্রয়োজন। এক্স্যাক্টলি। ধন্যবাদ ডক্টর রুবায়েত, আপনি অনেক সুন্দর করে বললেন। আজকে আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পরবর্তী দিনে অন্য কোনো টপিকে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।